2 বছরে গাজীপুরে বন্ধ 120 কারখানা। এতে চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। বিগত সরকারের গাফিলতি কারণ বলছেন স্থানীয় এমপি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার তাগিদ। নরসিংদী কারাগার থেকে লুচ্ছা অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। জেল পালানো 1.5 শতাধিক কয়েদি এখনো অধরা। বাড়ছে অপরাধ। পলাতক বন্দীদের ধরতে অভিযানে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাই চক্র। যাত্রী বেশে উঠে অস্ত্রের মুখে করা হয় জিম্মি। বাধা দিলে হত্যার শিকার হচ্ছেন চালকরা। বন্যপ্রাণী রক্ষায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উদ্যানের রোপওয়ে নির্মাণ সফলতা নিয়ে সংসদে খোদ বন বিভাগ। আগে বিলুপ্তপ্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার তাগিদ। এবং পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে দর্শনার্থী। কিশোরগঞ্জের হাওড়ে পর্যটকের ঢল। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্ঘটনার অভিযোগ। ভ্রমণ নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে মাহাদি ইসলাম ধ্রুব। 2 বছরে গাজীপুরে বন্ধ হয়েছে 120টি শিল্প কারখানা। এতে চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি কারণ হিসেবে দেখছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে 3 মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি। তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। সারা ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসেই গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। বলতে আছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে। তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা, আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখিনি। কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। তার সঙ্গে যুক্ত হচ্ছেন MNJ গ্রুপের শ্রমিক প্রতিনিধি সাইদ চৌধুরী। আমরা চলে যাচ্ছি আলোচনায়। মেহেদী, দেখুন, গাজীপুরে প্রায় 30 লাখ শ্রমিক এখানে কাজ করেন এবং প্রায় 2900 কারখানা রয়েছে বৈধ। সেসব কারখানাগুলোতে কিন্তু বিক্ষোভ এবং শ্রমিক ছাঁটাই কিন্তু নিত্যদিনের ঘটনাই বলা হলো। এবং এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন MNJ গ্রুপের সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টের প্রধান সাইদ চৌধুরী। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি সরাসরি এই শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। এই যে প্রতিনিয়তই আমরা দেখছি শ্রমিক ছাঁটাই, শ্রমিক বিক্ষোভ, এটি আসলে কেন ঘটে থাকে এবং আপনারা আসলে কারখানা কর্তৃপক্ষ এবং বিশেষ করে শ্রমিকদের সাথে কথা বলেছেন, আসলে এই সমস্যার কারণগুলো কি? অনেক ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে কিছুদিন ধরে আপনারা জানেন যে বিশ্ব কিন্তু অস্থির। অনেক ক্ষেত্রে অর্ডার কমে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিড টাইম যেভাবে আমাদের দেয়া দরকার ওই সমস্ত জায়গায় গ্যাপ হয়ে গিয়েছে, যার কারণে অর্ডারের ক্ষেত্রে একটু কমতির কারণে কিন্তু অনেক জায়গায় এই বেতনের দিকগুলো দেখা গেছে যে বন্ধ হয়ে গিয়েছে। কখনো কখনো শ্রমিকরা মেনে নিতে অক্ষম হয়ে পড়ছে, কারণ তাদেরও সংসার চালাতে হয়। বিভিন্ন ধরনের প্রবলেমগুলো একীভূত হয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু শ্রমিক
অসন্তোষ হলে আমরা যেটা দেখি যে হুট করে কিন্তু অন্য ফ্যাক্টরিগুলো এইটার প্রভাবের মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র এইরকম ধরা হয় যে শুধুমাত্র অর্থনৈতিক কারণেই সবগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, তা কিন্তু নয়। এর সাথে জড়িয়ে গেছে যে কেউ এখানে পুশিং করছে কিনা থার্ড আই থেকে, অথবা দেখা গেল যে একটা কথা শোনার সাথে সাথে সেটা ছড়িয়ে পড়লো কিনা মার্কেটে যে সব ফ্যাক্টরি বেতন বন্ধ করে দিচ্ছে, এই বিষয়গুলো। অথবা একটা ওয়ার্কার যখন একটা ফ্যাক্টরি থেকে চলে যায়, সে যে সুযোগ সুবিধা 3 মাসের বেতন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো হয়তো বা তার আচরণগত ত্রুটির কারণে সে না পেলেও বাইরে গিয়ে সে বলছে কিনা যে আমি তাদের কারণে পাচ্ছি না। অভিযোগগুলো আসলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আসলে এই অভিযোগগুলো থেকে সঠিক জায়গাগুলো বের করার জন্য বিশ্ব থেকে কিন্তু আইএলও, বেটার ওয়ার্ক, এই বিষয়গুলো ফ্যাক্টরির সাথে নেগোসিয়েশন করে থাকে বিভিন্ন ফ্যাক্টরির সাথে। এখন নন কমপ্লায়েন্ট যে ফ্যাক্টরিগুলো আছে তাদের ক্ষেত্রে বাংলাদেশের কলকারখানা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর বা বিজিএমই, বিকেএমই কিভাবে সমঝোতা করলে সব ফ্যাক্টরির স্ট্যাটাসগুলো সবার কাছে পৌঁছবে এবং তারা অনলাইন ভিত্তিক একটা যদি মনিটরিং সিস্টেম করতে পারে যে আসলে সব ওয়ার্কার বেতন পাচ্ছে কিনা এবং তারা পেলেও আসলে তাদের অধিকারগুলো সঠিকভাবে তাদের পর্যন্ত পৌঁছেছে কিনা, এই বিষয়গুলো যদি চালু করা যায় তাহলে আমার মনে হয় এত অস্থিরতা একটা পরিবেশ তৈরি হওয়া কথা না এই সময়ে এসে। দেখুন, আপনি যে বিষয়টি আলোচনায় এসেছে যে ঋণ জালিয়াতির একটি তথ্য আমরা পেয়েছি যে অনেক ব্যাংক, অনেক প্রতিষ্ঠানের হয়তো বা অ্যাসেট না থাকার পরও তারা অতিরিক্ত ঋণ নিয়ে থাকে। এর ফলে আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকে ধারণা করছে। তা আপনি নতুন সরকারের কাছে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কি বলবেন, আসলে কি করা যেতে পারে? একেবারে খুবই ভালো কথা বলেছেন। এখন দেখেন যে ফ্যাক্টরিগুলোর অ্যাসেট কম, তাহলে তাদেরকে কারা তদারকি করে ঋণগুলো দিচ্ছে, ব্যাংকের কোন কর্মকর্তা অথবা কোন ব্যাংকগুলো বেশি এখানে সম্পৃক্ত হয়ে গেছে, এটা তো সরকারের কাছে তথ্য আছে। সুতরাং এই তথ্যগুলোকে যদি মডিফাই আকারে তারা প্রকাশ করে এবং আমাদের এনবিআর আছে অথবা অর্থনৈতিক সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা যদি সঠিকভাবে এইখানে তদারকি করে, আমার মনে হয় এই বিষয়গুলো বের করে এনে পরবর্তীতে যাদেরকে আমরা ঋণ দেব তাদের ক্ষেত্রে কতটুকু ভাবে দিলে, এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কাজ করছে, আইএমএফ কাজ করছে, আপনি এশিয়ান ডেভেলপমেন্ট, এডিবি কাজ করছে। সুতরাং সবার মিলিত আসলে এই জায়গা থেকেও সমস্যার সমাধান করা সম্ভব। আমার মনে হয় সরকার এই ক্ষেত্রে অডিটিং সিস্টেমটা এবং করাপশন যদি একটু কমিয়ে আনা সম্ভব হয় দপ্তরগুলোতে, তাহলে অবশ্যই এটা সম্ভব। এবং আমরা প্রত্যাশা করি এটাই যে ব্যাংকগুলো, বিমাগুলো এবং যারা এই সরাসরি সম্পৃক্ত এই স্যালারির সাথে, তারা তাদের জায়গা থেকে আরো আই শার্পিং জায়গাগুলো তৈরি করবে এবং করাপশন ফ্রি কিভাবে করা যায় এই জায়গাটাকে দৃষ্টিপাত করবে। এটা আমাদের ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা আলোচনায় ছিলাম এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এখানেও কিন্তু অর্থ পাচারের একটি বিষয় বলা হয়ে থাকে, বিশেষজ্ঞরা বলে থাকেন এর মাধ্যমে, অর্থাৎ এই শিল্পাঞ্চলের মধ্য দিয়ে, অর্থাৎ সবকিছু মিলিয়ে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরুক এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুরে বন্ধ হওয়া কলকারখানা নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসানের সঙ্গে শ্রমিক প্রতিনিধি সাইদ চৌধুরী। অন্য প্রসঙ্গ, জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি গত 2 বছরেও। কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সহ 150-র বেশি কয়েদি এখনও ধরাছোঁয়ার বাইরে। এসব অস্ত্রসহ গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বাড়ছে অপরাধ। এ নিয়ে পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-র বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয়নি। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাইর করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি।
পুলিশ বলছে পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখনো অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। বিভাগীয় সময় আরও থাকছে। দীর্ঘদিন বন্ধ মুন্সিগঞ্জের 3টি লঞ্চঘাট সরিয়ে ফেলা হয়েছে বন্টন। প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। জরিপ করে পদক্ষেপ নিতে চায় BIWTA। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাইকারী চক্র। তথ্য বলছে গত 8 বছরে এই উপজেলায় অন্তত 253টি ইজি বাইক ছিনতাই হয়েছে। আর ছিনতাই বাধা দেওয়ার চেষ্টায় অন্তত 19 জন চালক হত্যার শিকার হয়েছেন। এ নিয়ে প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক ছাড়া বেশিরভাগ সড়কই সাধারণ মানুষের প্রধান যানবাহন ইজি বাইক। আর এই যানবাহনকে ঘিরেই সক্রিয় অপরাধী চক্র। যাত্রী বেশে ইজি বাইকে উঠে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক বা অস্ত্রের মুখে জিম্মি ও ডিবি পরিচয়ে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে চালকদের। পুলিশ, পিবিআই ও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকে লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটি রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না। নিশা নাকে ধরে অনেক সময় জোর করেও মাইরে ধরে নিয়ে যায়। ছিনতাই করে আমার অটোটা নিয়ে গেছে, আমার মাইরা মাইর দুই কোস হালকা পাতলা। এই অটোর লোক আমার সাথে জীবন হত্যা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান। সমন্বিত যে অটো ছিনতাই চক্র, এটা ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে মানে সমন্বিত যে চক্রটা আছে অতি দ্রুত এই চক্রটাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। রূপগঞ্জ উপজেলায় প্রায় 70,000-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। সময় সংবাদ, রূপগঞ্জ। মুন্সিগঞ্জের তালতলা, বেতগাঁও, আবদুল্লাপুর লঞ্চঘাট বন্ধ আছে দীর্ঘদিন ধরে। বন্ধ ঢাকা জহুরি রুটের লঞ্চ চলাচল। নাব্য সংকট সহ দখল দূষণে নৌপথ হ্রাস পাওয়ায় কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর গভীরতা কমে যাওয়ায় 2003 সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা ঘাটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দেশের অন্যতম ঘাট বেতকা লঞ্চঘাট ও আবদুল্লাপুর লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ করে BIWTA। এক সময় ঘাটগুলো ব্যবহার করে রাজধানীর সদরঘাট ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ নিয়মিত চলাচল করত। বর্তমানে ঘাটের পন্টুনও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের নাজুক অবস্থায় বেতকা ব্রডবাল্লাভ ইন্ডাস্ট্রি সহ স্থানীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে চলাচলকারী লঞ্চ বন্ধের কারণে ডোহরি লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ প্লাস্টিকের বস্তা, শত শত বস্তা ফালায়া এই নদীটাকে শুকানোর মতো চেষ্টা করতেছে এই কলকারখানার মালিক মহাজনেরা। এখান দিয়ে যেই বড় বড় লঞ্চ চলাচল করতো সেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে এখানে যে পরিমাণ মাছ ছিল, স্রোত ছিল নদীর, এখন এটা নাই। পরিবেশবিদরা বলছেন ইসামতি সহ অন্য সব নৌপথে আবারও লঞ্চ চালু করলে স্থানীয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত হবে। ধলেশ্বরী থেকে, ইসামতি থেকে, বুড়িগঙ্গা থেকে একদম উত্তর দিকে পদ্মা পর্যন্ত এগুলি অবিলম্বে কাটানো। আর কাটলেই শুধু হবে না, যাতে মাটি আবার নিজে খালে না পড়ে এইভাবে এটা প্রোটেক্ট করা, রাস্তা করে বা রিটার্নিং ওয়াল করে। আর পদ্মার মুখের সাথে যদি এটা যুক্ত না হয় তাহলে এই কাটা আবার খাল ভরাট হয়ে যাবে। তবে BIWTA বলছে জরিপ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এটা ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে যে বিবেচিত ছিল, এটা যাতে পুনরায় এটা আবার প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে BIWTA কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের নৌপথ ক্রমেই হ্রাস পাচ্ছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইসামতি বিধৌত জেলায় প্রথম শ্রেণীর নৌপথ 101 কিলোমিটার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিভাগীয় সময়ে আরও থাকছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজবাড়িতে পাট চাষ। ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শীঘ্রই সরকারি পর্যায়ে মূল্য নির্ধারণের আশ্বাস।
টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান অংশে বন্য প্রাণীদের নিরাপদ চলাচলের জন্য 5টি রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে বাস্তবিক কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বন উজাড়, প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সংকট সহ নানা ভারসাম্যহীনতায় শালবন বিলুপ্ত প্রায়। এ সময় এ ধরনের কার্যক্রমকে অনেকটা লোক দেখানো প্রকল্প হিসেবে বলছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উচ্চগতির যানবাহনে পিষ্ট হয়ে হর হামেশায় মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণী। মৃত্যুহার কমিয়ে আনতে শালবন পুনর্প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের 8 কিলোমিটার অংশে 100 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি 5টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়কে আসত, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছেন স্থানীয়রা। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্ত প্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ প্রায় 1,22,876 একর। এর মধ্যে শাল গজারির প্রাকৃতিক বনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময় আরেকবার। বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকের সংখ্যা। তবে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পানিতে তলিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সাঁতার কাটছেন, কেউ গোসল করছেন, কেউ বা ক্যামেরায় বন্দি করে রাখছেন সুন্দর মুহূর্ত। কিশোরগঞ্জের নিকলির কুরসা এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকদের সংখ্যা। আঁকাবাঁকা পাকা সড়কের দুপাশে স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। নিকলির মুহুরকোনা, কুরসা, ছাতিরচরের করবচন, মিঠামইন উপজেলার অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে ছোট ছোট নৌকা, স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ান শত শত পর্যটক। তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। অনেক ভালো লাগতেছে, আমাদের মনে হচ্ছে আমরা একটা কক্সবাজারে আছি বর্তমানে। তো এখানে একটা পাবলিক টয়লেটের যদি ব্যবস্থা করা হয় তো অনেক ভালো হতো। প্রশাসনের লোক রাখা দরকার, লাইফ জ্যাকেট দেওয়া দরকার। এখানে কোনো কোস্টগার্ড নাই, সমস্যা হলে কেউ যে দূরে যাবে আগাবে ওনাকে আনার জন্য এরকম কোনো কিছু নাই। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট হাওরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাওরে নৌ ডাকাতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে ইনভলভ করে আমরা যাতে ভ্রমণটা নিরাপদ করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর পাট চাষ হয়েছে রাজবাড়ীতে। বর্তমানে ফসল কাটা ও জাগ দেওয়ার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। চাষিরা বলছেন বাজারে ন্যায্য মূল্য না পেলে বড় আর্থিক ক্ষতি হবে তাদের। আর এ নিয়ে কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ বিবেচনা করে সরকারি পর্যায়ে পাটের মূল্য নির্ধারণে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 বছরে গাজীপুরে বন্ধ 120 কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। বিগত সরকারের গাফিলতির কারণ বলছেন স্থানীয় এমপি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার তাগিদ। নরসিংদী কারাগার থেকে লুচ্ছ অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। জেল পালানো 1.5 শতাধিক কয়েদি এখনো ধরাছোঁয়ার বাইরে, বাড়ছে অপরাধ। পলাতক বন্দীদের ধরতে অভিযানে পুলিশ। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাই চক্র। যাত্রী বেশে উঠে অস্ত্রের মুখে করা হয় জিম্মি। বাধা দিলে হত্যার শিকার হচ্ছেন চালকরা।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।